শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। দর্শক, আজকের পর্বটি বিশেষ, কারণ আজকের দিনটিই বিশেষ। দিনটি বিশেষ কেন? কারণ আজ আমাদের মাঝে এমন একজন মানুষ আছেন, সচরাচর আমরা তাকে তারকা কথনের সেটে আমন্ত্রণ জানাই, তার কাছ থেকে আমরা বিভিন্ন সময় আবৃত্তি শুনি তার জীবন দর্শন এবং অভিনয় জগতের কথা যদি বলি, তিনি তো প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের আলোকিত করে চলেছেন। সেটা মঞ্চ বলি, টেলিভিশন বলি, চলচ্চিত্র বলি, সকল ক্ষেত্রে তার সরব উপস্থিতি। আবার লেখালেখির জগতেও তিনি একজন উজ্জ্বল নাম। বুঝতেই পারছেন বোধহয় যে আমাদের মাঝে কে আছেন। আমাদের মাঝে আছেন জনপ্রিয় অভিনয় শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। শুভেচ্ছা, শুভ জন্মদিন। ধন্যবাদ। সেই সাথে আজকের আয়োজনকে আরও একটু বিশেষ করতে আমাদের সাথে আরও একজন অতিথি আছেন। তিনি জয়ন্ত চট্টোপাধ্যায়ের সন্তান, তার ছেলে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। তিনি একজন পরিচালক এবং প্রযোজক। শুভেচ্ছা। ধন্যবাদ। আজকে বিশেষ দিন, বিশেষ আয়োজন, বিশেষ ক্ষণ। সাধারণ যে কোনো দিনই বিশেষ হয়ে উঠতে পারে আসলে যদি তাকে আমরা উদযাপন করতে পারি, তবে আমাদের বিশেষ শিল্পী যাদেরকে আমরা আসলে টেলিভিশনের পর্দায় বা শিল্প জগতে দেখি, তাদের স্থান কেননা দর্শকের মনে একটু ভিন্নভাবে সাড়া দেয়। সেই জায়গা থেকে জন্মদিনের দিনটা দাদা কেমন কাটছে আজকে শুনতে চাই। আমাদের বাংলার নিয়মে দিন শুরু হয় সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত, কিন্তু আমরা তো মানে কলোনিয়াল এর মধ্যে ভাবধারার মধ্যে মানে আধুনিকতা এসছে আমাদের দেশে, সেই জন্য রাত 12টার 1 মিনিটে শুরু হয় দিন। তা ইচ্ছে না থাকলেও সেটা তো মানতেই হয়। সে কাল রাত্রিবেলা 12টার থেকে শুরু হচ্ছে, আমাকে বিভিন্ন মানুষ আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, আমার দীর্ঘায়ু কামনা করছেন, সুস্বাস্থ্য কামনা করছেন। আমিও ভালো লাগছে আমার। তা আমি সে সময় মনে হলো গতকাল রাত্রে 12টার পর মনে হলো যে এত করছে, আমার একটা উত্তর দেওয়া দরকার। তা আমি একটা উত্তর দিচ্ছি। এখন তো উত্তর দেওয়ার জায়গা খুঁজতে হয় না, এখন তো ফেসবুকেই যথেষ্ট। তো এখানে একটা উত্তর দিচ্ছি, সেটা যদি আপনি বলেন তাহলে আমি পাঠ করতে পারি। সামান্য একটু। সেটা হচ্ছে জীবন। আমরা আগে কি ছিলাম, জন্মের আগে কি ছিলাম এবং পরে কি হব, এই নিয়ে আমাদের যত চিন্তা এবং দুশ্চিন্তা। কিন্তু এই জীবনে আমরা কি করছি এটা নিয়ে আমাদের খুব একটা দুশ্চিন্তা নেই। এখানে আমরা যত রকম অপকর্ম করতে রাজি আছি, কারণ আমরা পরের জীবনে আমাদের প্রলোভন আছে, ভালো ভালো সব জিনিসপত্র আছে। তা আমি দুটো কথা লিখেছিলাম। আমি যেদিন জন্মেছিলাম সে কথা আমার মনে থাকার কথা নয়, সে কথা আমার মনে থাকার কথা নয়। আবার এও ভাবি যেদিন আমার জীবনদীপ নির্বাপিত হবে সেদিনও আমার কোনো জ্ঞান থাকবে না। সুতরাং জন্মের আগে কোথায় ছিলাম এবং পরে কোথায় যাব, কি পাবো তা নিয়ে বিন্দুমাত্র ভাবি না। এ বিষয়ে ধুরন্ধর ব্যবসায়ীদের কথা মতো তো অনেক কিছুই পাবো, তবে তা বাকিতে বিশ্বাস করে সারা জীবন ঠকেছি, আর না। সুতরাং যে কদিন আছি ঠিক করেছি বাকি নয়, নগদ বর্তমানেই তোমাদের নিয়েই থাকবো। যারা তোমরা আমার মৌচাকের চারিপাশে মৌমাছি হয়ে গুনগুন করছো, নগদ বর্তমানেই তোমাদের নিয়ে থাকবো, তোমরাই আমার সব। তাই ধার করা কথায় বলবো যে হাসি মুখে নিয়ে ফুল। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, তার শেষ লাইন যে হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। বাহ, আপনার কথা সব সময় আমাদেরকে আলোড়িত করেছে আসলে, বিশেষ করে আপনার দর্শনবোধ। ওই দর্শনবোধের জায়গা থেকেই আপনার সন্তান আছেন, যিনি আসলে বলতে পারি যে আমার সন্তান, মানে আমার দুটি সন্তান। বড় সন্তান তার ইন্দ্রনীল, আর হচ্ছে কৃষ্ণেন্দু। তো এরাই আমার সব। এখন আজকের দিনেও কৃষ্ণেন্দু আমার সঙ্গে আছে, এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া। ওরা কাজে ব্যস্ত থাকে, নিজেদের কাজে, তারপরেও সময় করে চলে আসছে বাবার জন্য। এমনিতে কি কোনো ইন্টারভিউতে এর আগে সন্তানদের সাথে বসা হয়েছে, কিংবা তারকা কথনের সেটে কখনো আসা হয়েছে? না, এইবার এখানে হচ্ছে চ্যানেলে ও প্রথম আসলো, প্রথমবার। সো ওয়েলকাম আপনাকে। ওরা দুই ভাই, ওরা নিজেদের
কর্ম দিয়েই ওরা নিজেরা পরিচিত হয়েছে ওদের গণ্ডির মধ্যে, বৃহত্তর ক্ষেত্রেও ওরা ওরা খুব গুণী ছেলে এবং আমি ওদের জন্য গর্ব অনুভব করি। বাহ, কৃষ্ণেন্দুর কাছে একটু জানতে চাই যে বাবার জন্মদিন নিশ্চয়ই একটা বিশেষ জায়গা, বিশেষ দিন আপনাদের সকলের জন্য। ছোটবেলা থেকে এই সেলিব্রেশনটাকে নিয়ে আপনাদের এক্সাইটমেন্ট কেমন ছিল, আর সেটা এখন কিভাবে পরিণত হয়েছে, কেমন যাচ্ছে? বাবার জন্মদিন নিয়ে আসলে মানে আমরা এক্সাইটেড, বাট খুব বেশি উদযাপন করার সুযোগ এখন বাকিরাই করে। তো ওইটা একটা হয়। আর বাবা আসলে খুবই আধুনিক মানুষ, আমার চোখে দেখা সব থেকে আধুনিক মানুষ। সে জায়গা থেকে বাবাই তো ওই একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হিসেবেই দেখেছে, মানে যত না বাবাই, মানে আমার দেখেছে বাবাই সেলিব্রিটি। মানে এটা বাড়িতে কি আপনারা বোধ করেন যে আমাদের বাবা খুব বড় একজন মানুষ, বা তিনি বাইরে যতটা সমাদৃত, যতটা পরিচিত, বাড়িতে আসলে তিনি কেমন থাকেন আপনাদের সাথে? বাড়িতে আমরা প্রত্যেকে খুব ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক ধারণ করি ওই জায়গা থেকে। আমরা বাবা বললাম তো খুবই আধুনিক একজন মানুষ, যেখানে মানে ওই একটা বন্ধুর মতোই পাই আমরা বাবাইকে। বাবার কোন আদর্শটা আপনাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করে, মানে আপনি অ্যাডপ্ট করতে পেরেছেন সব থেকে বেশি? আমি বলবো নিঃসন্দেহে বলুন। বাবাই বদমেজাজ, যার সাহিত্য 3 মিনিট। না, আমার খুব বদমেজাজ। তোর বদমেজাজ কিন্তু তোর সাহিত্য বেশি নেই। আমরা এইটাই পছন্দ করি, কারণ কি মেজাজ যখন খারাপ হয় তখন চেপে রাখাটা কিন্তু দুষ্ট লোকের লক্ষণ। হ্যাঁ, ওটা বের করে দেওয়াই ভালো। সেটা আমাদের বাড়ির প্রত্যেকের জিনে আছে, তারা জিনগতভাবে পেয়েছে। তবে একটা কথা, আমার ছেলেদের বা আমার ছোটবেলায় আমার ভাই বোনদের যে জন্মদিন, সেটা কিন্তু ওই 12টা 1 মিনিটে পালন করা হতো না, সকালবেলায় হতো। সকালবেলায় স্নান টান করে এসে আমার মা পায়েস রাঁধতেন। এই পায়েস মুখে বাবা মা ছেলে বাচ্চাদের পায়েস মুখে দেওয়াটাই, এটাই আমাদের জন্মদিনের। এই কেক সংস্কৃতি আমাদের পরিবারে ছিলও না, এখনও খুব একটা নেই। পায়েসটাই আমার কাছে, আমাদের দেশীয় যে পুডিং যেটাকে বলে, হ্যাঁ, তা পায়েসের থেকে পরমান্ন আমার কাছে তো আর কিছু হয় না, বল। হ্যাঁ, ওকে, সো এইভাবে আসলে উদযাপনটা তখন ছিল। এই উদযাপন নিশ্চয়ই এখন বাড়িতে অনেকটা পরিবর্তন হয়েছে। এখন এখন যে বললো ওই কথা যে আমরা উদযাপন করার সুযোগ পাই না। আমাদের সবাই, ওর বড় দাদা বা ওদের যে সন্তান, এদের আমাদের পরিজনরা এত বেশি তারা উৎসাহী হয়ে উদযাপন করে যে আমরা নিজেরা উদযাপন করার সময় পাই না। এছাড়া আপনি বেকআপ রুমে যখন কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে জন্মদিনটা আসলে কেমন আপনার কাছে। আপনি তখন একটি কথা বলেছেন যে জন্মদিন উদযাপন আসলে তার একটা উৎসাহী না, কিন্তু পরবর্তীতে আপনি বেশ দারুণ কিছু কথা বলেছিলেন। আমি একটু জানতে চাই যে উৎসাহী না থেকে উৎসাহী হয়ে ওঠা, এই যাত্রাটা কেমন ছিল আপনার? আমি মনে করি আমি প্রতিদিন নতুন করে জন্মাচ্ছি, এটাই আমার কাছে ব্যাখ্যা। এবং আমি যদি প্রতিদিন নতুন করে না জন্মাই, তাহলে আমি কিন্তু আমার জীবনও একঘেয়ে হয়ে যাবে, আমার চিন্তা ভাবনাও একঘেয়ে হয়ে যাবে। আমি যখন পুরনো হয়ে যাব, বাতিলের খাতায় আমি চলে যাব। সেই জন্য নতুন করে জন্মানো কি শারীরিকভাবে জন্ম না, নতুন করে মানসিকভাবে আমি প্রতিদিন জন্মানোর চেষ্টা করি, এবং সামান্য হলেও তাই করি। দারুণ। কর্মক্ষেত্রে আপনার যে অবদান রয়েছে সে সম্পর্কে আমরা মোটামুটি অবদান এমন কিছু নেই, যে আমার যে অবদান আছে আমার 2 ছেলে তার থেকে অনেক বেশি অবদান আছে। কারণ ওরা ওদের বয়সে যেটুকু ওরা 2জনই শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছে। ওরা যথেষ্ট, ওদের বয়সে, ওদের ওই বয়সে যখন আমি ছিলাম তখন ওদের আমি এতটা সাকসেসফুল হয়নি। সাকসেসফুল হয়নি মানে কি, আমি জনপ্রিয়তার কথা বলছি না, আমি যে শিল্পকর্মে তাদের কন্ট্রিবিউশন যেটুকু, ততটুকু আমার ছিল না। তার জন্য আমি অত্যন্ত গর্ব অনুভব করি ওদের জন্য। বাহ, অভিভাবকত্বের ব্যাপারটা যেটি বললেন যে এখন এখানে আসলে ওয়েল প্যারেন্টিং এর একটা ব্যাপারও কিন্তু উঠে আসে, যে বাড়িতে আসলে আপনি সন্তানদেরকে কতটুকু সময় দিচ্ছেন বা তাদেরকে কোন আদর্শে কিভাবে বড় করছেন। তো প্যারেন্টিং এর ক্ষেত্রে আসলে আপনি কিভাবে? প্যারেন্টিং এর ক্ষেত্রে আমি একটা কথা বলি, যে আমি ওদের উপরে কোনো কিছু ছোটবেলা থেকে কোনো কিছু চাপিয়ে দিইনি। এই GPA 5 পেতে হবে, হ্যান ত্যান কি গোল্ডেন না কি এসব পেতে হবে। ওরা ছোটবেলা থেকে
ওর মা এবং আমি ওদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। দিইনি মানে আমি তাদের হস্তক্ষেপ করিনি, অন্তত লেখাপড়া করার ক্ষেত্রে বা অন্য কিছু করার ক্ষেত্রে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি। ওরা নিজেরাই নিজের মতো বিকশিত হয়েছে। এটাই আমার সব থেকে বেশি সাকসেস তাই মনে হয়। আচ্ছা, কৃষ্ণেন্দু যেই সেক্টরে রয়েছেন, পরিচালনা করা বা প্রযোজক হিসেবে কাজ করা, ফিল্ম ইন্ডাস্ট্রি, এখানে যে আসবেন এই স্বপ্নটার শুরুটা আসলে আপনার ক্ষেত্রে কখন? আচ্ছা, ও মাঝখানে আমি একটু যুক্ত করি সম্পূরক হিসেবে। ও কিন্তু খুব ভালো আবৃত্তি করতো, ও কিন্তু খুব ভালো অভিনেতা। ও এখানে একটা বিবিসির একটা প্রোডাকশনে ইংরেজি মাধ্যমে ও কিন্তু 26 পর্বের একটা মানে সিরিয়াল করেছে কিন্তু, এবং সেটা খুবই পেয়েছিল। কিন্তু ওর আবার একটা পাগলামি আছে। পাগলামি মানে কি, এটা ভালো পাগলামি, যে নিজে অভিনয় করার থেকে অভিনয় করিয়ে নেওয়াটা ওর বেশি পছন্দ, আমি যতদূর জানি। আচ্ছা, এবং সে ব্যাপারে ও যথেষ্ট সিদ্ধহস্ত হয়েছে। আপনার কাছ থেকে আপনার দিকের স্টোরিটা জানতে চাই, যে এই সেক্টরে আসা বা আপনি অভিনয় শুরু করার পরেও কেন ক্যামেরার সামনে থেকে পেছনে আসলেন, এই স্বপ্নের শুরুটা আসলে কিভাবে হয়েছিল? শুরুতে আমি অভিনয় করতাম, বেশ কিছু করেছি। সত্যি কথা বলতে আমার নিজেকে স্ক্রিনে দেখে খুব বোকা বোকা লাগতো। এইটা একটা। আর একটা হলো গিয়ে আই গেস আই লাইক টু ডিকটেট, মানে আমার মনে হয় আমি অন্য কারোর আন্ডারে কাজ করে আমি কমফোর্টেবল ফিল করি না, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো ওই জায়গা থেকে। আর আরেকজন বাংলাদেশের একজন খুবই গুণী পরিচালক, ওনার একটা কাজ দেখে আমার আই হ্যাভ ডিসাইডেড যে আইল বি আ ডিরেক্টর। নাম কি তার? নূর আলম আতিকের চতুর্থ মাত্রা। বাহ। তো ওটাতে বাবাইও অ্যাক্টিং। ওটা আমাকে নেই। হ্যাঁ, শহীদুল জহিরের একটা উপন্যাস, ছোট গল্প অবলম্বনে। এবং এটা আমি যত টেলিফিল্ম করেছি বা ফিল্ম করেছি তার মধ্যে অত্যন্ত প্রথম সারির মধ্যে দু একটার মধ্যে এটাই একটা। তো আতিক ভাইয়ের এই কাজটা আমাকে অনেক ইন্সপায়ার করেছিল। তারপরে আমি আসলে ঢাকা শহরে সবাইকে বলে বেড়াতাম আমি আতিক ভাইকে অ্যাসিস্ট করবো, আতিক ভাইকে ছাড়া। তো সেটা আতিক ভাই কান পর্যন্ত পৌঁছানো, তারপর আতিক ভাইকে অ্যাসিস্ট করে শুরু করা। তো আমার ওইটার লেগেছিল যে আমার বরঞ্চ আমার পরিচালন মানে আমি অনেক কন্ট্রোল ফ্রিক। তো আমাকে কেউ কন্ট্রোল করছে আমার বাড়িতেও কি তাই? আমরা তো ওকে কন্ট্রোল করি না। সে বলেছে সে কন্ট্রোল, সে কন্ট্রোল করতে চায় না। আমি এখন আমি ওদের দ্বারা কন্ট্রোল হচ্ছে না, আমি অত কন্ট্রোল। আচ্ছা, বাবাকে কি শাসন করা? না, অফ কোর্স। কেন মিথ্যা কথা বলিস না। এই দুই ভাই সামনাসামনি না হলেও টেলিফোনে যে শাসন করে আমি তো ভয় ততস্থ হয়ে থাকি। না, আমরা আসলে আমাদের মধ্যে যেটা হয়েছে, মানে আমরা আসলে প্রত্যেকে খুবই ওই বাবা বলছে ইন্ডিভিজুয়াল আইল্যান্ডের মতো। তো যখন আমরা মিট করি তখন খুবই ইন্টারেস্টিং একটা সিচুয়েশন তৈরি হয়। আদারওয়াইজ আমরা লাইক যে যার মতো আছি। এবং ওইটা বাবার কাছ থেকে মনে হয় পাওয়া, যে ওই আধুনিক ইন্ডিপেন্ডেন্ট বিংটা হয়ে ওঠার যে প্র্যাকটিস, ওকে, ওইটা এটা বাবার কাছ থেকে পাওয়া। হ্যাঁ, আমার মনে হয়। এমনকি একটা আমাদের দেশে যেটা প্রচলিত সব রকম ধর্মের বিশ্বাসের মানুষদের কাছে, প্রত্যেকের কাছে, আমি মানে 99.99 ভাগ পরিবারের মধ্যে দেখি যে ছোটবেলা থেকে তাদের ধর্মীয় ধারণা, ধর্মীয় বিশ্বাস বাচ্চাদের মধ্যে চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে, যখন তারা বড় না হয়ে উঠেছে সেই সময় থেকে, শিশুকাল থেকে, আমি ওদের, যদিও আমার পরিবারের একটা কালচারাল ট্র্যাডিশনের মধ্যে দিয়ে আসছে, তবে আমি জীবনেও এই দুই ভাইকে আমি কখনো এ ব্যাপারে, আমি কিংবা আমার স্ত্রী কখনো আমরা তাকে ডিটেক্ট করিনি। এবং তারা ওদের নিজেদের মতো করে ওরা বড় হয়েছে, বড় হয়ে পড়াশুনো করেছে, দেখেছে, শুনেছে, সব কিছু করেছে। এটা আমাদের পরিবারের একটা ইয়ে। আমরা কারোর উপরে নিজেদের সব কিছু চাপিয়ে দিই না, শিশুকালে অন্তত। এই এখন মাঝে মাঝে চাপিয়ে দিই, মানে এটা কেন করছিস না, এটা কর, এইভাবে চাপিয়ে দিই। কিন্তু তার ব্যক্তি স্বকীয়তার উপরে আমরা কখনো কিছু জোর করে চাপিয়ে দিইনি, যার জন্য ওরা ওদের মতো করে বড় হয়েছে। ওকে, দিক নির্দেশনার জায়গাটা তো রয়েছে এবং লেগেসির যে ব্যাপারটা সেটিও তৈরি হয়েছে পরিবার থেকে। বাট আপনাদের সময় যখন আপনারা ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন এবং নিজেদের স্বপ্ন মতো কাজ করতে চেয়েছেন, সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা কি পেয়েছেন? না,
আমি একটা বই, 3টে বই লেখার চেষ্টা করছি, মানে একটা বই বেরিয়ে গেছে আর 2টি বই বেরোচ্ছে শীঘ্রই। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, আমার জীবনের 3টে অধ্যায়। এখানে কিন্তু এটা আত্মজীবনী নয়, এ তো আত্মজৈবনিক উপন্যাস, মানে এটা থার্ড পার্সনের লেখা। একজন কথক তিনি লিখছেন, সেখানে আমি একটা অন্যতম চরিত্র। এখানে পরিষ্কার লিখেছি যে আমি ছোটবেলা থেকেই সাংস্কৃতিক আবহে, শুধু আমার পরিবার না, আমার পরিবার এবং আমার সেই সময়কার আমার গ্রাম, আমার পরিবেশ, আমার দেশ, সব কিছু মিলে আমি অত্যন্ত একটা সমৃদ্ধ চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। আমার উপরে আমার বাবা কোনো কিছু চাপিয়ে দেননি, কিন্তু আমার চারিপাশে উইন্ডোগুলো খুলে দিয়েছিলেন, দরজাগুলো খুলে দিয়েছিলেন। সুতরাং আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছি এবং সেইভাবেই আমার সন্তানদের সঙ্গে আমি তাদের বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছি। আমি সুযোগ করে দেওয়াকে তারা নিজেরাই বিকশিত হয়েছে, কিন্তু আমি তাদের কোনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াইনি। এবং এই যে জন্মদিনের ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এটাকে যে পালন করতেই হবে এমন কোনো নেই। আবার এই দিনে আমরা হাসি খুশি একসঙ্গে হই, আমরা পায়েস টায়েস খাই, আড্ডা টাড্ডা দেই, এই আর কি। কৃষ্ণেন্দুর কাছে একটু শুনতে চাই যে আপনার পরের যে প্রজন্ম, আপনার পরবর্তী প্রজন্ম, যে একটা ধারা, পরিবারের সাংস্কৃতিক ধারা এবং ইন্ডিপেন্ডেন্সি, আসলে এরকম একটা লেগেসি তৈরি করছেন। আমাদের ওদের জিনের মধ্যে রয়েছে এটা। যেমন আমার এক দিদি গান গাইতেন, আমার আরেক দিদি গিটার বাজাতেন, আমার আর এক কাকা ক্লাসিক্যাল, উনি ডিরেক্টর ছিলেন নাটকের, মঞ্চ নাটকের। এছাড়া আমার কাকিমা ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ছিলেন। তা এইগুলো মনে হয় আমাদের জোর করে তারা কিছু আমাদের শেখাননি, কিন্তু ওই আবহের মধ্যে আমাদের বেড়ে ওঠাটা হয়েছে এবং আমার থেকে হয়তো ওদের মধ্যেও সংক্রামিত হয়েছে সেটা। আচ্ছা, জন্মদিনে বাবাকে কি কোনো উপহার দেওয়া হয়? না, এরকম ভাবে দেয় মাঝে মাঝে দেওয়া হয়। মাঝে মাঝে জন্মদিন উপলক্ষে নাকি এমনিতেই দেওয়া হয়? এমনিতে জয়ন্ত দাদা আপনার উপহার পেতে ভালো লাগে না? আমার দুটো পেতে খুব ভালো লাগে, একটা হচ্ছে ফুল, একটা হচ্ছে বই। আচ্ছা, তাহলে এই জন্মদিনে কি কি উপহার পেয়েছেন এখন পর্যন্ত? কাল রাত্রিবেলা আমার বড় পুত্রবধূ আমাকে ফুল দিয়ে গেছে আর একটু আদর করে গিয়েছে, এটা খুব বড় উপহার। আমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে গেছে সে। আজকে ওকে আমার এই অছিলায় ওকে আমি ডেকে পাঠালে ওকে পেলাম। আর জানি না, ওর বড় ভাই যে ওর দাদা, সে তো খুব ব্যস্ত তার প্রফেশনাল কাজে, মানে সে তো একটা জায়গায় চাকরি করে। তা সেই জন্যে সে যতদিন সে স্বাধীন ছিল ততদিন মধ্যে আমরা একসঙ্গে হতাম এতে। তবে আমিও মনে করি না যে এই জন্মদিনে আলাদা করে কোনো কিছু অনুষ্ঠান করা হোক। হ্যাঁ, আমরা টেলিফোন করি, আমরা জানি, হয়তো আমাদের সঙ্গে দেখাও হয়ে যায়, একসঙ্গে আমরা খাই, হয়তো ওর খাওয়া দাওয়াটা হয়। সবাইকে বেশ খাদ্যরসিক, মানে ভোজন প্রেমী। আমরা রসিক, কিন্তু বিলাসী নই। হ্যাঁ, পরিমাণে বেশি খাই না, কিন্তু যেটুকু খাই আমরা সুস্বাদু জিনিসই খাই। বাড়িতে কে সব থেকে ভালো রাঁধতে পারে? আমরা সবাই রাঁধতে পারি। ও খুব ভালো রাঁধুনি, আমিও খুব ভালো। আমি রান্নার উপর ক্লাস নিয়েছি তো। হ্যাঁ, রান্নার উপর বইও আছে, মানে লেখা আছে। এছাড়া আমি বিভিন্ন চ্যানেলে আমি সিদ্দিকা কবির আপার সঙ্গে আমি তো রান্নার প্রোগ্রাম করেছি। আচ্ছা, তাহলে রান্নাটাও কি জেনেটিক বলতে পারি, যে বাবার কাছ থেকে পেয়েছে, নাকি বাসায় ওই আবহটাই তৈরি করা হয়েছে? আমার মা তো অত্যন্ত ভালো রাঁধুনি, ওর মা আরো ভালো রাঁধুনি। মানে আমাদের বাড়ি রান্না খাওয়ার জন্য আমার বন্ধু বান্ধবরা একটা ছুতোনাতে চলে আসতো। মাসের মধ্যে 2 দিন অন্তত বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা, হই হুল্লোড়, গান বাজনা হতি। আমার বন্ধু টগর, মানে ফাতেমাতুজ্জোহরা, মিতা, এরা আমার বাসাতে প্রায় এসে খাওয়া দাওয়া এটা উপলক্ষ, কিন্তু গানটাই হচ্ছে মূল বিষয়, গান আবৃত্তি ইত্যাদি। আচ্ছা, কৃষ্ণেন্দুর কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, এই যে এখন যেহেতু পরিচালনা নিয়ে সব থেকে বেশি ব্যস্ত এবং আপনি বলছিলেন এটাই আপনার স্বপ্ন, তো এখন এই সময়ে দাঁড়িয়ে সব থেকে বড় স্বপ্ন আপনি কি দেখেন? আপনি কি করতে চান এখন? ফিল্ম বানাতে চাই। কেমন ফিল্ম? মানে কোনো ড্রিম আছে যে এই ধরনের কাজ করতে চাই, বা এই ধরনের কোনো রিকোয়েস্ট? আমার এরকম নেই যে আমি কোনো একটা স্পেসিফিক জনারের ফিল্ম বানাবো। সো আমি বিভিন্ন জনার এক্সপ্লোর করতে চাই। আপনাকে যদি বলা হয় যে আপনার বাবাকে নিয়ে একটি কাজ করতে হবে এবং সেখানে যদি আপনার বাবাকে কোনো
ক্যারেক্টার দিতে হয় আপনি তাহলে কোন ক্যারেক্টার দিবেন, বাবাকে দিয়ে কি করাতে চান? আমি উল্টোভাবে ভাবি জিনিসটা, যে ক্যারেক্টারে বাবাকে প্রয়োজন হবে সেই ক্যারেক্টারে নেব। তো আমি আমার সাথে কাজও করেছি, আমার ডিরেকশনে বাবাই কাজও করেছে, ওইটা কাজ করেছি। এবং আমি কিন্তু আই এম অলওয়েজ আর্টিস্ট ডিরেক্টর, ডিরেক্টর আর্টিস্ট। তা আমি সেজন্য আমি ছোটনগঞ্জ যখন যাই তার একটা কাজ করতে গিয়েছি কয়েকবার। তা আমি প্রথমে জিজ্ঞেস করি যে আমাকে আমার আমার কী ডিরেকশন আছে বলো। ও বলে যে ঠিক আছে, তোমার ত্রুটি বিচ্যুতি হলে আমি বলবো, তুমি তোমার মতন বুঝাচ্ছ তো ব্যাপারটা, তো করে যাও। যদি আমার পছন্দ না হয়, যেখানে আমার মনে হয় যে না একটু অন্য, তখন আমি বলবো। কিন্তু আমার সৌভাগ্য খুব একটা বলতে হয়নি। আচ্ছা, বাবাকে ডিরেকশন দিতে একটা কাজের জন্য অনুভূতিটা কেমন যখন প্রথম বাবার সাথে কাজ করেছেন বা তাকে ডিরেকশন দিয়েছেন যেভাবে করতে হবে? কি ছিল, ভীতি ছিল না এক্সাইটমেন্ট? কোনো কিছুই হয়নি। তো মানে আমি অন্য যে কোনো আর্টিস্টের মতোই ট্রিট করি। ছোট ওই যে প্রুফ রিডার ছিল না প্রথমটা, আমার খুব প্রথম দিকে একটা কাজ ছিল প্রুফ রিডার। আর দ্বিতীয় ছিল একটা ডাক্তার করলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিলোস্ট্রেস। হ্যাঁ, তবে কন্ট্রাক্টে করলাম। আমার কাজ হয়েছে। হ্যাঁ মানে হ্যাঁ, 3টে কাজ হয়েছে। না তোর এইটাও তোদের কাজ না, মানে আমার ডিরেকশন, তোর ডিরেকশন ওই 3টে। আমার আহামরি মানে আমার আলাদা কোনো কিছু আমার মনে হয় না, মানে আই ট্রিট ইচ অ্যান্ড এভরি আর্টিস্ট আমি একই রকম। তো ওর ডিরেকশনে কাজ করে মজা আছে। কিরকম? মানে ও যেমনভাবে সাজায় ব্যাপারটা, তাতে খুব বেশি আলাদাভাবে ডিরেকশন দিতে হয় না, অন্তত আমার ক্ষেত্রে। আমি বুঝতে পারি যে ওই চাইছে, ওর চাওয়াটা আমি বুঝি। ওকে, সো আপনাকে যদি জিজ্ঞেস করি যে স্বপ্নের ব্যাপারটা, জীবনে যখন একটি বছর পেরিয়ে যায় তখন জীবনে নতুন নতুন অনেক ভাবনা যুক্ত হয় বা বিগত ভাবনাগুলো নিয়ে স্মৃতিচারণ হয়। এখন এই যে আরেকটি বছর জীবন থেকে চলে যাচ্ছে, এখন জীবনের স্বপ্ন বা জীবন থেকে চাওয়া? স্বপ্ন বলে আমার কিছু নেই, কিন্তু আমার কথা হচ্ছে আমি বললাম না প্রতিদিন আমি নতুন করে বাঁচতে চাই। আর আমি কোনো ভয় করি না যে আমার জীবন ফিরিয়ে আসছে। যদি আমার বন্ধু নির্মলগুণ বলেছিল যে আমরা প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি একটু একটু করে, আমাদের জন্ম মানে এক মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া শুরু হলো। আমি এভাবেও ভাবি না, আমি পরকালে বিশ্বাসী নই। সুতরাং পরে কি হবে না হবে আমি জানি না, এ ব্যাপারে আমি সংশয়বাদী। সুতরাং আমি আজকে নিয়েই ভাবি। আজকে দিন সকালবেলা চোখ মেললাম, আজকে নিয়েই ভাবি আমি। আগামীকাল কি হবে এই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া বা অতি আশাবাদী হওয়া, এটাও আমি করি না। আপনি খুব মানে পজিটিভ চিন্তা ভাবনার একজন মানুষ। আচ্ছা, যদি আপনার জীবনের কোনো কিছু বদলাতে বলা হয়, যে এমন কোনো ক্ষমতা আপনাকে দেয়া হলো যে আপনি আপনার অতীতের কোনো কাজ বা কোনো ঘটনা বদলাতে পারবেন, আপনি কি কোনো কিছু বদলাতে চান? কিছু কিছু ভুল তো করেছি। ভুল মানে সেই বয়সে ভুল করার স্বাভাবিক। যে বয়সে ভুল করা স্বাভাবিক সেই বয়সটা ফিরে পেলে ভালোই হতো। ওই ভুলটা করতাম না। ভুলটা করতেন না? ভুল তো নিশ্চয়ই আমাদের সাথে মনে হয়। তবে আমি সজ্ঞানে আমি কিন্তু খুব বড় রকমের অন্যায় করিনি কখনোই। করিনি তা না, করেছি হয়তো ওই যে পাকে চক্রে করে ফেলেছি, কিন্তু সেগুলো আর করতাম না। ওকে, সো আমরা শেষের দিকে চলে এসেছি। আরেকটি কোয়েশ্চেন দুজনের কাছে, যে আমরা অনেকে বিভিন্ন সময় ফ্যাসিনেশন দেখি। আচ্ছা, শেষে আমি একটা চেরাক পাই, আমরা সেখানে উইশেস করতে বলা হয় যে যদি পাই তাহলে কি করব। সেক্ষেত্রে দুজনের কাছেই প্রশ্ন যে এখন যদি কোনো আলাদিনের ওই চেরাক আপনারা পান, যদি 3টা উইশ করতে বলা হয়, এখন কি করবেন কৃষ্ণেন্দু? 3টে উইশ। প্রথমত আমি একটু উইশ করবো যে বাংলাদেশের সবাই নাগরিক হয়ে উঠুক, সুনাগরিক হয়ে উঠুক। নাগরিক হলেই চলবে, সুপরে। ওকে, এইটা সেকেন্ড। আর ভাবিনি, বিকজ আমি আসলে সবকিছুই আমি আমি দৈব কোনো কিছুতে বিশ্বাসী না। ভেরি প্র্যাকটিক্যাল পারসন। হ্যাঁ, মানে আমি আসলে আমার মনে হয় আমি যতটুকুই অর্জন বলবো না, মানে যেখানে আছি না কেন সেটা খুবই পাথরে ঘষে নিয়েছে। সো কোনো কিছু আমার ক্ষেত্রে কোনো কিছু দৈবকে ঘটে নাই। বাহ, দারুণ উত্তর পেয়েছি আসলে। আমরা আজ একেবারে শেষ দিকে, আমাদের সামনে একটি কেক আছে, আর জন্মদিনের যে কোনো উদযাপন আসলে কেক কাটা ছাড়া। আচ্ছা, আমি তার আগে একটা ছোট্ট, মানে একেবারে কিছুই
একটা আমার বর্তমানে যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাতে আমি একটা পোস্ট করেছিলাম কদিন আগেই। সেটা হচ্ছে ওই যে বললেন না, আমার নিজের উপরে কতখানি বিশ্বাস। এটা হচ্ছে হাত, আমাদের হাতটাই তো সব, দুটো হাতই তো সব। স্তব্ধ আকাশ সকাল থেকে, হঠাৎ এলো জল ভরা মেঘ, কথা ছিল ঝরবে তুমুল, হাত পেতেছি যেই, ঈশান কোণে ডাকলো হাওয়া, মনটা উদাস সেইটাকেতেই, আকাশ পটে তাকিয়ে দেখি জল ভরা মেঘ নেই। কি করি এই সাত সকালে, থেকে থেকে অপেক্ষাতে, নিজে নিজেই মনে মনে ঝরছে স্ফটিক জল, অবাক চোখে বাইরে দেখি অনেক দ্বিধার কাঁপন শেষে, কাঁকন পরা একটি হাতে জল করে টলমল। এই হাতখানি কার জানি না, লাগছে যেন খুবই চেনা, জলের ফোঁটা হাতে ধরেই করলো বাজিমাত, সার বুঝলাম একটু পরেই এ হাতখানি আর কারো নয়, এ হাতখানি সেটি আমার ছায়ার পাশে নির্ভরতার হাত। অনেক ধন্যবাদ। জন্মদিনে পরিপূর্ণ হলো আসলে যে দাদার কণ্ঠে একটা কথা বা কিছু লেখা আমরা পড়তে এটা আমার পারলাম। লেখা, মানে ওই নির্ভরতার হাতটা আমি বিশ্বাস করি। ওকে, আমরা আজকে কেক কেটে জন্মদিনের আয়োজনটা পরিপূর্ণ করতে চাই। এই সুন্দর উপহারটি চ্যানেলে, আপনি বসুন, চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনার জন্য বাবা ছেলে দুজন মিলে একসাথে কেক কেটে আমাদের এই দিনটিকে, আমাদের এই আয়োজনটিকে, পর্বটিকে স্মরণীয় করে রাখবেন, এই আমাদের প্রত্যাশা। প্লিজ এই দিকটা একটু যদি মিষ্টি মুখ করিয়ে দিতেন দুজনকে, নাকি দুজনের মিষ্টি খাওয়া বারণ? না না ফেলে দিলাম। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। দুজনকে মিষ্টি মধুর একটি আয়োজন ছিল আজকে, কথায় ভালোবাসায় ভরপুর। অনেক ধন্যবাদ চ্যানেল এই পরিবারকে, আপনাকে এবং যারা ক্যামেরার পিছনে আছেন, আসল কারিগর, এডিটিং টেবিলে যিনি আছেন, যিনি আমাদেরকে কাটছাট করবেন, যারা আছেন ক্যামেরার পেছনে, যারা আলো নিয়ন্ত্রণ করছেন, সবাইকে ধন্যবাদ। ভালো কাটুক আপনাদের প্রত্যেকের সঙ্গে, আমার দিনটাও ভালো কাটুক। অবশ্যই এই প্রত্যাশা যে সারাটা দিন ভীষণ ভালো কাটুক এবং জীবনের প্রতিটি দিন সুস্থ সুন্দর স্বাভাবিক। আজকে আমার ছেলে আমার সঙ্গে আছে, এটা আমার কাছে একটা বলবো একটা প্রাপ্তি, অনেক ভালো লাগছে। জি ধন্যবাদ। দর্শকদের থেকে বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবেই সুন্দর সুন্দর মুহূর্তে ভরপুর থাকুক আমাদের জীবনটা যেন আমরা উপভোগ করতে জানি, এই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।